ভেবে দেখুন তো, সম্পূর্ণ অচেনা একটা দেশ, চারপাশের মানুষজন কথা বলছে এমন এক ভাষায় যার বিন্দু বিসর্গ আমাদের জানা নেই। একটু ভয়ের, তাই না? কিন্তু যদি বলি মাত্র গুটি কয়েক বাক্য জানা থাকলেই জাপানের মতো দেশেও একটা পুরো দিন একেবারে অনায়াসে কাটিয়ে দেওয়া সম্ভব। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। ১০০টি অত্যন্ত প্রয়োজনীয় জাপানি বাক্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের আজকের এই সার্ভাইভাল গাইড বা বাস্তবসম্মত নির্দেশিকা। এখন সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হল, জাপানি ভাষায় কথা বলাটা কি আসলেই খুব কঠিন? টোকিও বিমানবন্দরে পা রাখার পর চারপাশের সাইনবোর্ড আর মানুষের কথা শুনে যে কারোরই মাথা ঘুরে যেতে পারে। ভাষার এই দেয়ালটাকে পাহাড়ের মতো মনে হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আসল সত্যিটা কি জানেন? একদম নিখুঁত ব্যাকরণ বা ডিকশনারি মুখস্থ করার কোনোই দরকার নেই। নির্দিষ্ট কিছু পরিস্থিতির জন্য যদি হাতে গোনা কয়েকটা বাক্য শুধু মনে রাখা যায়, গেম একেবারে চেঞ্জ হয়ে যাবে। আজকের এই আয়োজনে জাপানে কাটানো একটি সাধারণ দিনের ক্রমানুসারে আমরা এগোব। শুরুতেই থাকবে পরিচিতি ও ভদ্রতা, এরপর যাতায়াত, পড়াশোনা ও কাজ, তারপর সবার প্রিয় খাবার এবং সবশেষে দৈনন্দিন জীবন ও অনুভূতির বিষয়গুলো। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, পরিচিতি এবং ভদ্রতা। জাপানে যে কোনো দিনের শুরুটাই হয় সম্মান জানানোর মধ্য দিয়ে, তাই এই শিষ্টাচারগুলো আয়ত্ত করাটা একদম ফার্স্ট স্টেপ। দিনের বিভিন্ন সময়ের সাথে সাথে কিন্তু জাপানিদের সম্ভাষণগুলো বদলে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর দিনের শুরুটা হয় ওহায়ো গুজাইমাসু বা সুপ্রভাত দিয়ে। এরপর দুপুর গড়ানোর সাথে সাথে সেটা হয়ে যায় কন্নিচিওয়া বা শুভ দুপুর। আর যখনই সন্ধ্যা নেমে আসবে তখন চারপাশের মানুষকে সম্মান জানাতে বলতে হয় কোনবানোয়া বা শুভ সন্ধ্যা। এই ছোট্ট কথাগুলো কিন্তু জাপানিদের সাথে একটা দারুণ সম্পর্ক গড়ে তোলার ম্যাজিক ট্রিক হিসেবে কাজ করে। আর এবার যে শব্দটার কথা বলবো সেটা হলো জাপানি ভাষার একটা আস্ত মাল্টি ইউজ সুপার পাওয়ার। শব্দটা হলো সুমিমাসেন। কারো মনোযোগ আকর্ষণ করতে চাইছেন কিংবা ভিড়ের মধ্যে পথ করে নিতে হবে, রেস্টুরেন্টে ওয়েটারকে ডাকা থেকে শুরু করে ছোটখাটো কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া, সব জায়গায় এই একটা জাদুকরী শব্দ একেবারে পারফেক্টলি কাজ করবে। নতুন কোনো বন্ধু বা সহকর্মীর সাথে প্রথম দেখা হলে নিজেকে পরিচিত করার একটা নির্দিষ্ট স্টাইল আছে। শুরুতেই হাজিমে মাসিতে বলে নিজের নাম যুক্ত করে বলতে হয়। যেমন ধরুন, ওয়াতাশিবা রহিম দেসু, মানে আমি রহিম। আর এর ঠিক পরপরই যে বাক্যটা বলা সবচেয়ে বেশি জরুরি তা হলো ইরোশেকু ওনেগাই শিমাস। সহজ কথায় এটা হলো একটা উষ্ণ এবং সম্মানজনক ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার দারুণ উপায়, যার অর্থ আমার প্রতি সদয় হবেন বা পরিচয়ে আনন্দিত। পরিচিতি পর্ব তো শেষ, এবার আমাদের দ্বিতীয় পর্ব, যাতায়াত ও দিক নির্দেশনা। জাপানের পরিবহন ব্যবস্থা বিশ্বজুড়ে বিখ্যাত ঠিকই, কিন্তু নতুনদের জন্য এটা বেশ গোলমেলেও বটে। চলুন দেখি যাতায়াতের ক্ষেত্রে কয়েকটা বাক্য কিভাবে একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। প্রথমে হয়তো স্টেশনের রাস্তা খুঁজতে হবে, তখন অনায়াসেই জিজ্ঞেস করা যেতে পারে একি ওয়াদোকো দেস্কা। এরপর বাসে উঠে গেলে বলতে হবে বাসু নি নরিমাসু। আর যখন গন্তব্য চলে আসবে তখন একেবারে কনফিডেন্টলি বলতে হবে কোকোদে ওরিমাসু, মানে হলো আমি এখানেই নামব। তবে হ্যাঁ, যতই ম্যাপ দেখা হোক না কেন, অচেনা শহরে পথ হারানোর ঘটনা তো ঘটতেই পারে। আর ঠিক সেই মুহূর্তের জন্য সেভ করে রাখতে হবে এই বাক্যটা, মিচিনি মায়ই মাসিতা, মানে হলো আমি পথ হারিয়েছি। এই কথাটা শুনলেই স্থানীয়রা বুঝে যাবে যে সাহায্য দরকার, আর তারা সানন্দে এগিয়ে আসবে। গন্তব্যে তো পৌঁছানো গেল। এবার শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, পড়াশোনা ও কাজের জগৎ। সেটা বিশ্ববিদ্যালয় হোক বা কর্পোরেট অফিস, সেখানকার পরিবেশের জন্য দরকার সম্পূর্ণ নতুন একটা শব্দভাণ্ডার। যোগাযোগের গ্যাপ কমানোর একটা দারুণ বুদ্ধি দিই। কাউকে যদি বলা হয় নিহঙ্গো ও বেংকিয়োশিতে ইমাসু, তার মানে হল জাপানি ভাষা শেখার চেষ্টা চলছে। এটা শুনলে স্থানীয়রা ভীষণ খুশি হয়। কিন্তু যদি কখনো কথা আটকে যায়, তখন এই গোগা হানাসেমাস বা আমি ইংরেজি বলতে পারি বলে একটা সলিড ব্যাকআপ অপশন তৈরি করে নেওয়া যায় মুহূর্তের মধ্যেই। দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপ কিন্তু সারা পৃথিবীতেই একরকম। একজন স্টুডেন্ট হয়তো সুকুদাইগা আরিমাসু বা বাড়ির কাজ নিয়ে চাপে থাকে, আবার একজন জব হোল্ডার হয়তো তাড়াহুড়ো করে ছুটছেন কারণ তার কাইগিগা আরিমাসু, মানে মিটিং আছে। আর নতুন কেউ গেলে তার জন্য শিগোতো ও সাগাশিতে ইমাসু বা আমি চাকরি খুঁজছি, এই বাক্যটা তো একেবারে লাইফ সেভার হতে পারে। পড়াশোনা বা কাজের এক দীর্ঘ ও ক্লান্তিকর সকাল পার করার পর এবার জাপানে কাটানো যে কোনো দিনের সবচেয়ে এক্সাইটিং অংশের পালা, অর্থাৎ আমাদের চতুর্থ পর্ব, খাবার ও পানীয়। পেটে ইঁদুর দৌড়ালে খুব সহজেই বলে ফেলা যায় ওনাকা গা সুকিমাস্তা। এরপর কোনো দারুণ রেস্টুরেন্টে ঢুকে মেনু ও কুদাসাই বলে মেনু চেয়ে নেওয়া যায়, আর তার সাথেই যদি এক গ্লাস পানি দরকার হয় তখন বলতে হবে মিজু ও কুদাসাই। খাবারের ক্ষেত্রে তো সবার পছন্দ একরকম হয় না।
যাদের স্পেসিফিক কোনো পছন্দ বা অ্যালার্জি আছে তাদের জন্য এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট। মাছ খেতে ভালোবাসলে বলতে হবে সাকানাগা সুকি দেসু, আর যদি মাংস খাওয়ার অভ্যাস না থাকে তবে একেবারে ক্লিয়ারলি নিকু ও তাবে মাসেন বলে দেওয়াটা বেটার। এতে করে টেবিলে একদম পারফেক্ট খাবারটাই আসবে। খাবারের প্রথম বাইট নেওয়ার পরের মোমেন্টটা কিন্তু খুব ভাইটাল। শেফ বা রাঁধুনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটা জাপানি কালচারের একটা বড় অংশ, আর সেটা খুব উৎসাহের সাথে প্রকাশ করা যায় এই বলে কোরো বা উইশি দেসু, যার মানে খাবারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। বিশ্বাস করুন, এটা শুনলে জাপানিরা ভীষণ আনন্দ পায়। দেখতে দেখতে দিন তো প্রায় শেষের দিকে। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব দৈনন্দিন জীবন ও অনুভূতি। এই সময় নিজের ইমোশন প্রকাশ করা বা টুকটাক সমস্যা সামাল দেওয়াটাই মেইন টাস্ক হয়ে দাঁড়ায়। জাপানে কিন্তু ঋতু পরিবর্তনের ব্যাপারটা খুব স্পষ্ট, তাই দৈনন্দিন ক্যাজুয়াল আলাপে আবহাওয়ার টপিকটা প্রায়ই চলে আসে। গরম লাগলে আতসুই দেসু আর ঠান্ডা লাগলে সামুই দেসু। ব্যাস, এই দুটো কথা দিয়েই যে কোনো লোকাল মানুষের সাথে অনায়াসে আড্ডা জমিয়ে তোলা সম্ভব। শুধু আবহাওয়াই নয়, নিজের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করাটাও তো দরকার, তাই না? মন খুব ভালো থাকলে শিয়াওয়াসে দেসু, আর কখনো যদি মন খারাপ থাকে তখন কানাশি দেসু ব্যবহার করে সেখানকার বন্ধুদের সাথে আরও গভীর একটা কানেকশন তৈরি করা যায়। বিদেশের মাটিতে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি দরকারি, কিন্তু হঠাৎ যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন বেওকি দেসু বা আমি অসুস্থ বলে পরিস্থিতি জানানোটা ভীষণ জরুরি। এরপর বেওইনে ইকিমাসু বলে হাসপাতালে যাওয়া বা কুসুরিও কুদাসাই বলে ওষুধ যাওয়াটা নিজের সেফটির জন্যই অপরিহার্য। তবে হ্যাঁ, পরিস্থিতি যদি সত্যি সত্যি খুব ইমার্জেন্সি বা বিপদের হয় তখন কিন্তু সব ধরনের ভদ্রতা আর শিষ্টাচার একপাশে সরিয়ে রাখতে হবে। সরাসরি জুড়ে চিৎকার করে বলতে হবে তাস্কেতে। তাৎক্ষণিক সাহায্য পাওয়ার জন্য এর চেয়ে ডিরেক্ট আর এফেক্টিভ উপায় আর নেই। এই গুটি কয়েক প্রয়োজনীয় বাক্যের সাহায্যেই আমরা এতক্ষণ দেখলাম কিভাবে জাপানে একটা আস্ত দিন অনায়াসে পার করে দেয়া যায়। পরিচিত হওয়া থেকে শুরু করে রেস্টুরেন্টে খাবার অর্ডার, এমনকি যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতি সামাল দেওয়ার চাবিকাঠি এখন আমাদের হাতে। তো সব তো জানা হলো, এবার প্রশ্ন হলো এই নলেজগুলো বাস্তবে প্রয়োগ করার জন্য কে কে নিজেদের লাগেজ গোছাতে প্রস্তুত? ভাষা তো আর কোনো বাধা নয়। তাহলে নতুন এই অভিজ্ঞতার যাত্রায় পরবর্তী ফ্লাইটটা কার হতে যাচ্ছে?